আজকের লেকচারটা মেইনলি হচ্ছে এক্স রে সম্পর্কে। খুব বেশি কিছু না, এক্স রে বুঝতে তোমার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। জাস্ট 1 সেকেন্ড, একটু সাউন্ড পলিউশন আসতেছে। তো এক্স রে জিনিসটা নিয়ে আমরা কালকে একটু হালকা টাচ করছি, একটা কথাবার্তা বলছি। ওটা যদি একটু মনে করে দিয়ে আসি, যে হচ্ছে আমাদের ইলেকট্রনের ক্ষেত্রে কি হইতো, যে মাঝখানে হচ্ছে আমাদের পজিটিভ চার্জ থাকতো, দেন হচ্ছে অনেকগুলো শেল, অর্থাৎ প্রোটনটা থাকতো। প্রোটনের চারপাশে অনেকগুলো শেল থাকে, সেই শেলের মধ্যে ইলেকট্রন ঘুরপাক খায়। তো আমরা একটা হচ্ছে বাইরের শেল চিন্তা করতে পারি, একটা হচ্ছে ভেতরের শেল চিন্তা করতে পারি। তো কালকের লেকচারে আমরা যেটা দেখছিলাম, যে ধরো বাইরের শেল একটা ইলেকট্রন আছে, ভেতরের শেল একটা ইলেকট্রন আছে, জাস্ট লাইক এরকম। তো কালকের লেকচারে আমরা যেটা দেখছিলাম, যে আমরা হচ্ছে বাইরে থেকে একটা রেডিয়েশন দেই, বা হচ্ছে একটা সূর্য আলোক আসে, একটা ফোটন আসে, সে হচ্ছে এই ইলেকট্রনটাকে নিয়ে বের হয়ে চলে যায়। এবং সেই ইলেকট্রনটা যাওয়ার পরে যে ইফেক্টটা হয়, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এটা ছিল হচ্ছে ওই জিনিসটা যেটার জন্য আইনস্টাইন নোবেল পাইছিল। আইনস্টাইন আপেক্ষিকতা থিওরির জন্য কোনো নোবেল পায়নি, আনফরচুনেটলি। আজকে আমরা যেটা দেখবো, যে আমরা কোনো একটা শক্তি দিব, এনার্জি কোনো একটা পাঠাবো, তবে সেটা বাইরে শেলে না, এরকম আশেপাশে কোনো একটা শেলে, তার বাইরে শেলে একটা ভেতরের শেলে দেওয়ার পরে যেটা হবে, ওই ইলেকট্রন গায়েবুল হাওয়া হয়ে যাবে, বা ওই ইলেকট্রন কোথায় যাবে সেটা আমরা দেখবো। চলে গেল ইলেকট্রনটা, কোথায় যাবে সেটা আমরা পরে দেখতেছি। যাওয়ার পরে কি হবে, এখানে একটা ফাঁকা শেল তৈরি হচ্ছে, একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। ফাঁকা জায়গা তো কখনো নিচের কক্ষপথে থাকবে না, থাকলে উপরের কক্ষপথে থাকে বা বাইরের শেলটাতে থাকে। তখন ওই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য উপরের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে। দেখো উপরে এই যে আমাদের ইলেকট্রনটা ছিল, সেটা আর এখানে থাকবে না, সেটা মুভ করে এইখানে চলে আসবে, এই জায়গাটাতে। ব্যাপারটা আরেকবার বলি কি হইতেছে। আমার এখানে দুইটা ইলেকট্রন আমি দেখাচ্ছি, একটা উপরে একটা নিচে। বাইরে থেকে আমি সামহাও একটা রেডিয়েশন অথবা একটা এনার্জি দিব। এটা সবসময় যে রেডিয়েশন হবে, সত্যি বলতে রেডিয়েশন না, এটা একটা এনার্জি হয়, কোন একটা শক্তি পাঠাবো। এবং তোমরা জানো যে এক্স রে যেখানে কাজ করে, সেখানে কোনো সূর্য আলো ঢুকতেছে না। সো সেখানে আসলে রেডিয়েশন ব্যাপারটা বের হয়, বাট ঢোকে না। এক্স রে নিজে একটা রেডিয়েশন, যাই হোক না কেন। তো ওইখান থেকে একটা শক্তি দেওয়ার পর ওই ইলেকট্রনটা ছুটে চলে যাবে, কোথায় যাবে সেটা পরে দেখতেছি। এবং যাওয়ার পরে ওখানে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। ওই ফাঁকা জায়গা আরেকটা ইলেকট্রন, যে বাইরে এখানে একটা ইলেকট্রন ছিল, সে বাইরের শেলে হওয়ার জন্য সে ওখান থেকে ছেড়ে এখানে আসে। আমরা এইটুকু জানি যে একটা কক্ষপথ থেকে, উপরের স্তর থেকে, উপরের কক্ষপথ থেকে যখন একটা ইলেকট্রন সরে নিচের কক্ষপথে আসে, তখন কি হয়, একটা রেডিয়েশনের বিকিরণ ঘটে, একটা রশ্মির বিকিরণ ঘটে, বিকিরণ ঘটে। আর এই দেখো এখানে একটা শক্তি শোষণ করছে। আর যদি নিচ থেকে কখনো উপরে যায়, তাহলে সেটাকে শোষণ বলি আমরা। সেখানে শক্তি শোষণ ঘটে আর এটাকে বিকিরণ ঘটে। এই যে বিকিরিত জিনিসটা, সেটা আমরা আলো হিসাবে পাই। এবং আলোর অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কোনটা থাকে, দৃশ্যমান আলো না সবসময় হবে এমন কোনো কথা নেই। এই আলোটার মধ্যে একটা স্পেসিফিক কেসের জন্য যে আলোটা পাই, সেটা হচ্ছে এক্স রে। এবং আমাদের আজকে মেয়ে আলোচনা এক্স রে। তো এই যে কাহিনীটা পুরোটা ঘটলো, জিনিসটাকে ঘটানো হয় একটা টিউবের মধ্যে, যেটাকে ভ্যাকিউম, ভ্যাকুয়াম মানে পুরো ফাঁকা টিউব। ওখানে কোনো হচ্ছে মাধ্যম টাধ্যম কিছু নাই। ওই টিউবের মধ্যে আমরা সেই এনার্জিটাকে পাস করি এভাবে, রেডিয়েশন আকারে না, ব্যাটারি আকারে। এনার্জিটাকে আসলে ইলেকট্রিক ফিল্ড আকারে পাস করি। জাস্ট লাইক ধরো হচ্ছে এরকম, কিভাবে দেখাই, ধরো হচ্ছে আমার এইটা হচ্ছে একটা পাথ। ভাইয়া মাঝখানের কথাটা শুনতে পারিনি, আরেকবার বলবেন? আচ্ছা, আমি কোথা থেকে শুরু নেই জানি না, আমি একটা সামারি করে দিই, তাইলেই হচ্ছে যে আমাদের কি হয়, যে একটা ইলেকট্রন উপরের কক্ষপথ থেকে যখন নিচের কক্ষপথে আসে, তখন সেই শক্তিটাকে ছেড়ে দেয়। সেই ছেড়ে দেয় শক্তিটাকে আমরা বিকিরণ হিসাবে দেখি, মানে এক ধরনের আলো। আলোর মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে এক্স রে, বা এটাকে বাংলা ভাষায় বলে রঞ্জন রশ্মি। ওকে। সো রশ্মি বা এটা ওয়ান কাইন্ড অফ আলো। আর যদি ইলেকট্রনটা হচ্ছে নিচের কক্ষপথ থেকে সামহাও উপরের কক্ষপথে যায়, তাহলে সে শক্তিকে শোষণ করে। সেখানে আমরা কোনো রশ্মি টশ্মি দেখি না, উল্টা একটা কালো কিছু দেখি। তো এখন কথা হইতেছে, আমি যে এখানে এনার্জিটাকে পাঠাচ্ছি, এনার্জিটা তো আমরা আলো হিসাবে পাঠাচ্ছি না। এনার্জিটা কিভাবে পাঠাই, আমরা ব্যাটারি দিয়ে পাঠাই দিই, সিম্পল, বা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ইউজ করে পাঠাই। তো ধরো আমার কাছে হচ্ছে একটা পজিটিভ পাথ আছে, এখানে হচ্ছে পজিটিভ পাথ, একটা হচ্ছে নেগেটিভ পাথ আছে। তো নেগেটিভ পাথ যেখানে, পজিটিভ থেকে নেগেটিভ, সো ইলেকট্রনের এখানে একটা আর কি শক্তি দেওয়ার মতো সিচুয়েশন আছে। এই টিউবটা হচ্ছে ভ্যাকিউম টিউব, মানে একটা শূন্য মাধ্যমের টিউব। যদি তুমি হচ্ছে একটু চিত্রটা দেখো, তাহলে ক্লিয়ারলি বুঝবা। এইটা হচ্ছে এই যে আমার ডান পাশের পিকচারটা হচ্ছে সেই টিউবটা। এই টিউবটার মধ্যে আসলে এটাকে বলা হয় ভ্যাকিউম টিউব বা এক্সরে টিউব, যাই বলো না কেন। সেখানে খেয়াল করো, এই যে একটা পাত, এই পাতটাতে হচ্ছে পজিটিভ চার্জ দেয়া থাকে, মানে এটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে কানেক্টেড। সরি, এটা হচ্ছে নেগেটিভের সাথে কানেক্টেড।
এটা হচ্ছে নেগেটিভের সাথে কানেক্টেড, কারণ এখানে অনেক বেশি ইলেকট্রন থাকতে হবে। এটা হচ্ছে নেগেটিভলি কানেক্টেড, এটা। তো এখানে অনেক বেশি ইলেকট্রন থাকতে হবে। আর অপোজিট সাইডে একটা পাথ দেওয়া হয় যেটা পজিটিভলি কানেক্টেড, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ, আর এইটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ। ওকে, এটা নেগেটিভ, এটা পজিটিভ। কানেক্টেড হওয়ার ফলে যেটা হয় যে এইখানে একটা এনার্জি পায়, এখানকার শেলের ইলেকট্রন গুলো এনার্জি পায়, এবং এনার্জিটা কিভাবে পায় একটু চিন্তা করো। এখানে যদি কোনো ইলেকট্রন থেকে থাকে, জাস্ট লাইক ধরো এই হচ্ছে আমার একটা ইলেকট্রন এখানে আছে, ধরো একটা ইলেকট্রন আমি চিন্তা করলাম, এই হচ্ছে ইলেকট্রনটা আমার। সেই ইলেকট্রনটা দেখবে কি এই পাশ থেকে পজিটিভ ওকে আকর্ষণ করতেছে, তাহলে সে এই পাশে একটা আকর্ষণ ফিল করবে, সে একটা শক্তি পাচ্ছে। আবার অপোজিট ডিরেকশনে নেগেটিভ চার্জ, সো নেগেটিভ ওকে কি করবে, বিকর্ষণ করবে, মানে একই দিকে দুইটা একটা ফোর্স কাজ করতেছে, এটাকে আমরা বলি ইলেকট্রিক ফোর্স। এই ফোর্সটার জন্য এই ইলেকট্রনটা হচ্ছে এই শেল থেকে ওই শেলে যায়, বা একটা এনার্জি পায়, যে এনার্জি দেওয়া হয়, মানে সোজা কথায় বললে, খুব সোজা কথায় বললে, আমরা আসলে এনার্জিটা ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে পাস করি। এই যে এইখানে যে এনার্জিটা যাচ্ছে, এটা আসলে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে যাচ্ছে। আর এইখান থেকে যে একটা নিচের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন উপরের দিকে ছুট মারতেছে, সেই ইলেকট্রনটাকে এখন আমরা দেখি। ধরেন এইখানে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা এইখান থেকে এইখানে আসতেছে, ছুট মারতেছে। বললাম না যে এই ইলেকট্রনটা কই যায় সেটা পরে দেখবো, সেটা হচ্ছে এইখানে, ওর নেগেটিভ থেকে পজিটিভ দিকে আসছে। যখন আসছে তখন তো ওইখানে কক্ষপথে একটা জায়গা ফাঁকা হয়ে গেছে, এখানে একটা ফাঁকা জায়গা হয়ে গেছে। সেই ফাঁকা জায়গায় কি হবে, উপর থেকে একটা রশ্মি বের হবে, উপর থেকে একটা ইলেকট্রন নামবে। নামার পরে এইখানে একটা রেডিয়েশন পাওয়া যাবে, এখানে একটা রেডিয়েশন বাইরের দিকে পাওয়া যাবে, যেটাকে আমরা বিকিরণ বলতেছি। এই রেডিয়েশনটাই হচ্ছে আমাদের এক্স রে রশ্মি। এইটা হচ্ছে আমাদের এক্স রে রশ্মি। মানে সোজা কথায় আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শক্তি দিচ্ছি, সেই শক্তির ফলে যেটা হইতেছে, একটা ইলেকট্রন নিচের কক্ষপথ থেকে ছুট মেরে এই পাশে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে। যাওয়ার ফলে উপরে নিচের কক্ষপথটা ফাঁকা হচ্ছে, সো উপরের কক্ষপথ থেকে একটা রশ্মি নামবে বা একটা ইলেকট্রন নামবে। ইলেকট্রনটা যখন নামে তখন সেই শক্তিটাকে ছেড়ে দেয় বা বিকিরণ করে। এই বিকিরিত শক্তিটা হচ্ছে এক্স রে। তাহলে সিস্টেম হচ্ছে এইটুকু। এবং এই সিস্টেমটাকে তুমি আরো অনেক মডিফাইড উপায়ে দেখতে পারো, আমার কোনো আপত্তি নেই। অনেকে অনেক ভাবে করে, আমি এইভাবে দেখাই। স্ট্রাকচারে ডিফারেন্ট থাকতে পারে, বাট এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। আমি এখানে একটু ক্লিয়ার করে দিতে পারি। আচ্ছা, এই অবধি বুঝছো কিনা একটু বলো তো। এই অবধি বুঝলে অনেকটাই বোঝা হয়েছে, আর প্যারা খাওয়ার দরকার নেই। শুনতেছো? জি ভাইয়া, বুঝতে পারছি, কিন্তু ভাইয়া এখান থেকে কোশ্চেন আছে কিরকম, মানে এক্স রে ক্রিয়া ব্যাখ্যা করো নাকি? আর না, আমি দেখাচ্ছি, এই অঙ্কটাও যাবো, অঙ্ক আছে, অনেক অঙ্কই আছে এখানে। বাট এখানে যে ইফেক্টটা দেখি, এটা কি ছিল, ফটো ইলেকট্রিক ইফেক্ট ছিল, এটা তো না। এখানে নিলাম আমি। ফটো ইলেকট্রিক ইফেক্ট পরে আমি, এটা হচ্ছে ইয়াটা stepটা কি ছিল। হুম, 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 এটা। দেখো, এটা হচ্ছে এক্সের শীট, বিখ্যাত টিউব, ভ্যাকিউম টিউব আমরা যেটাকে বলতেছিলাম। এবং সেখানে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি। সেই ভোল্টেজটা হচ্ছে ডিসি ভোল্টেজ, এখানে পজিটিভ থেকে নেগেটিভ থাকে। সো নেগেটিভ যেটা, সেটা ক্যাথোড, ক্যাটায়ন সেখানে আকৃষ্ট হয় জন্য ক্যাথোড। আর এখানে একটা অ্যানোড থাকে পজিটিভের সাথে। তো স্বাভাবিকভাবে যেটা হয় যে হচ্ছে আমার যখন একটা ইলেকট্রন এখান থেকে বের হয়, নেগেটিভ থেকে এখানে যায়, যাওয়ার পর সে সজোরে গিয়ে আঘাত করে, একটা ইলেকট্রন ছুট মারে, বা এইখান থেকেও এক্সরেটা বের হয়, এটা সমস্যা না। এটা অনেকভাবে এক্সপ্লেন করা যায়, যে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো, একটা ওখানে একটা ইলেকট্রনটা এখান থেকে চলে গেল, বা একটা এনার্জিটা হচ্ছে একটা ইলেকট্রন এসেও আঘাত করতে পারে, এটা অনেকভাবে করা যায়। আমি জাস্ট যেভাবে বলছি সেভাবে মাথায় রাখতে পারো। তো আরেকটা এক্সপ্লেনেশন আছে, এবং এটা একটু সলিড এক্সপ্লেনেশন, রাতুল ভাই আমাদেরকে পড়াইছিল। এটা হচ্ছে যে এই যে ফাঁকা জায়গাটা যে তৈরি হচ্ছে, এটা কেন তৈরি হচ্ছে, বাইরে থেকে একটা ইলেকট্রন এসে ছুট মেরে এখানে একটা ফাঁকা মানে আঘাত করে। তো তখন একটা ইলেকট্রন বের হয়ে যাবে, একটা এনার্জি আঘাত করে ইলেকট্রনটাকে বের করে দেয়, এই পাত্রা থেকে, এই পাত্রা থেকে ইলেকট্রনটাকে বের করে দেয়। যার ফলে উপরের শেল থেকে একটা ইলেকট্রন এসে ওখানে বসতেছে। তো এই পাতেই কাহিনীটা ঘটতেছে, যা ঘটার এনার্জিটা আসতেছে হচ্ছে এখান থেকে, এখানে ইলেকট্রন না আসে এনার্জি আসবে। এভাবে চিন্তা করতে পারো। তো যার ফলে আসল কথা যেটা, সেটা হচ্ছে এই এনার্জির জন্য এখান থেকে ইলেকট্রন বের হয়ে যায়। এখন কথা হচ্ছে অঙ্ক কিভাবে হবে। কাহিনীটা হইতেছে যে আমার এখানে খেলা হইতেছে একটা ইলেকট্রন কিনকে নিয়ে, একটা ইলেকট্রন কিনে খেলা হইতেছে, ভালো কথা। এবং আমি যে ব্যাটারিটা অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে ভি ভোল্টের ব্যাটারি। ভি ভোল্টের ব্যাটারি, সে ভি ভোল্টের ব্যাটারি কি করে, একটা শক্তি দেবে, একটা ইলেকট্রনকে যে পরিমাণ শক্তি দিবে ডাব্লু, সেটা হচ্ছে ভি কিউ থেকে আমি যদি লিখি তাহলে আসে হচ্ছে ইভি, ইলেকট্রনের জন্য হচ্ছে ই। ইভি পরিমাণ শক্তি সে পাচ্ছে, ভালো কথা। এই শক্তিটা কিসে কনভার্ট হচ্ছে, পুরাটাই, পুরা শক্তি যদি কোথাও নষ্ট না হয়, পুরা শক্তিটাই এই এক্স রে তে চলে যাচ্ছে।
এই পুরা শক্তিটা এক্স রে তে চলে যাচ্ছে। রশ্মি একটা ইলেকট্রন কই ছুট মারছে এগুলোতে আমরা ধরে নিচ্ছি ওখানে আমাদের কোনো শক্তি যাচ্ছে না, কোনো কিচ্ছু নষ্ট হচ্ছে না। পুরা যে শক্তিটা সে পুরাটা আমি পাচ্ছি এক্স রে তে, পুরা শক্তি আমি এক্স রে তে পাচ্ছি। তাহলে এই এক্স রে যে শক্তিটা হবে, এক্স রে কিন্তু একটা রশ্মি, মানে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। তো ওর জন্য যে শক্তিটা সেটার মান কত হবে, এইচ সি ডিভাইডেড বাই ল্যাম্বডা। আমি লিখতে পারি এইচ মিউ। তাহলে এখানকার অঙ্কটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে, এইচ সি বাই ল্যাম্বডা, এইটুকু হচ্ছে ফর্মুলা শেষ। এটা এক্স এর ফর্মুলা, বুঝছো? একদম পিচ্ছি ফর্মুলা, এবং এইটুকু হচ্ছে এক্স এর এক্সপ্লেনেশন, আহামরি কিচ্ছু না। এটা যদি বুঝে থাকো তোমাদের থিওরিটিক্যাল পার্ট কমপ্লিট। একটু হচ্ছে মুখস্থ টাইপ প্রশ্ন টশ্ন আছে, ওগুলা হচ্ছে পরে কাজ করবো, বাট মানে যতটুকু ক্যালকুলেশন বেস থিওরিটিক্যাল পার্ট ততটুকু কমপ্লিট। এইটুকু ক্লিয়ার হইলে একবার 1 মিনিট সময় দিচ্ছি, একটু চিন্তা করো কি হয়েছে এখানে। আমি আরেকবার সামারি করি। আমি একটা ব্যাটারি লাগাইছি, ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে ভি। ভি এর কারণে যেটা হবে, ভি ভোল্টের কারণে যেটা হবে, আহ একটা ইলেকট্রন নিয়ে কাজ হচ্ছে, সো ভি ভোল্ট ওই একটা ইলেকট্রনকে সর্বোচ্চ যে শক্তি দিতে পারে সেটা হচ্ছে ইভি। ওকে, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ ফর্মুলা থেকে আমরা পাচ্ছি। Then ওই ইভি জিনিসটা, এই পুরা শক্তিটা এক্স রে রশ্মিটাকে বের করতে কাজে লাগতেছে। তাহলে ওই পুরা শক্তিটা একটা ইলেকট্রন ছুট মারার ফলে বা কিছু করার ফলে যে জিনিসটা হয়েছে, যে শক্তিটা পাইছে, সে পুরাটা কনভার্ট হবে কিসে, তার হচ্ছে এক্স রে রশ্মিটাকে বের করতে। এক্স রে রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়ে থাকে তাহলে ওই শক্তিটা হবে এইচ সি বাই ল্যামডা। ওর কম্পাঙ্ক যদি মিউ হয়ে থাকে তাহলে ওই শক্তিটা হবে এইচ মিউ। তুমি যাই বলো না কেন, একই লাউ আর একটা কদু। তো এই জিনিসটাই হচ্ছে বেসিক এক্স রে ফর্মুলা। আহামরি কিছু না, বাট আমরা এখন কিছু অঙ্ক দেখি যে আসলে জিনিসটা কিভাবে আসতে থাকে। উম, কয়েকটা অঙ্ক দেখলে আসলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। Don't worry. কালকে অনেককে দেখলাম যে হচ্ছে ইয়ার প্র্যাকটিসটা করছো, ওই যে 100টা সবুজ আলোর সাথে কম্পেয়ার করে কতগুলো লাল আলো আসে, এবং সবারই বেসিক কনসেপ্টটা খুব ভালোই ছিল, ভালো লাগছে। আর এক্স রে রিলেটেড অঙ্ক হচ্ছে কোথায় আসে দেখি তো। এক্স রে বেশি সোজা টপিক হয়ে গেছে না, সহজে আসবে না। উম, আচ্ছা, এক্স রে রিলেটেড টপিক এখানে নাই, আমাকে বইয়ে যেতে হবে। বইয়ের সফট কপি বোধহয় আমার কাছে নাই আপাতত। আচ্ছা, এখানে দেখলেই পাবো। হুম, হুম, হুম। আচ্ছা, একটা পাইছি। না না, এটা আলাদা জিনিস। এক্সটেন্ড না, কম্পাউন্ড ইফেক্টের ব্যাপারে এটা। এই এক্স রে রিলেটেড কোনো টপিকই নাই। আচ্ছা, এক্স রে রিলেটেড টপিক না থাকলে আমরা র্যান্ডম প্রবলেম সলভ করবো, বাট আরেকটা প্রবলেম আমি প্র্যাকটিস করাবো just। এই একটা পাওয়া গেছে অবশেষে, ফার্স্টে আসছিল। আচ্ছা, তোমরা কি একবার সলভ করার ট্রাই করবা, না আমি করাই দিব? লুবনা ট্রাই কর। জান্নাতুল, কালকে ক্লাসটা করছিলা? ছিল না মনে হয়। না ভাইয়া, তুমি তো রেকর্ডেড ক্লাসটাও দেওয়া নাই। আজকে দেবো হয়তো একসাথে সব দুইটাই। আচ্ছা, আমি করাই দিই, বাদ দাও। প্রথম কথা হচ্ছে যে এক্স রে টিউব, ভালো কথা, টিউব তো বুঝছো কি জিনিস। কত ভোল্টেজ অ্যাপ্লাই করব যেন 10 অ্যাংস্ট্রম, তরঙ্গ দৈর্ঘ্যটা বলে দিচ্ছি, ল্যামডা। ল্যামডা ইকুয়াল টু 10 ইন্টু, এটা আমস্ট্রং, তো 10⁻⁻10 মিটার।
এক কথায় বললে 1 ন্যানোমিটার বা 10⁻⁹ মিটার। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য এক্স রে পাওয়া যাবে। আচ্ছা, তো আমাদের ফর্মুলা যেটা বলে ই হচ্ছে একটা ইলেকট্রনের জন্য, তার জন্য ভি হচ্ছে ভোল্টেজ দেওয়া হচ্ছে, সো এটা হচ্ছে কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে বা কতটুকু শক্তি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে এইচসি বাই ল্যামডা। খুবই মজার ব্যাপার, খেয়াল করো, এখানে ই একটা কনস্ট্যান্ট, এইচ একটা কনস্ট্যান্ট, সি একটা কনস্ট্যান্ট, তাহলে এখানে ভ্যারিয়েবল মাত্র দুইটা, একটা ভি আর একটা হচ্ছে ল্যামডা। এই দুইটা ভ্যারিয়েবল, একটা ডাটা দিয়ে দিবে আর একটা বের করতে বলবে। সো এখানে দেখো একটারই ডাটা আমার দরকার ছিল, একটাই ডাটা দেয়া আছে, সো ইজিলি বের করা যাবে। ভি ইজ ইকুয়াল টু লিখবো এইচ সি ই ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, সো এখানে তুমি জাস্ট বাদ বাকি সবকিছুর মান বের করে দিবা, আর এককটা খেয়াল করবা কিলো ভোল্ট দেয়া আছে, সো তোমাকে 1000 দিয়ে লাস্টে ভাগ করতে হবে। করে দেখো কত আসে। আমার তো ভাইয়া এই নাম্বারটা আসছে। আচ্ছা, দেখি বাকিদের কত আসে। একটা কথা বলা উচিত, এটা করো, এটাতে যদিও লাকিলি হয় নাই। অনেক সময়, অনেক অঙ্কে দেখবা তুমি, এই যে আমি এখানে যে জিনিসটা করছি, এই যে ক্যালকুলেশনটা, এটা এটা কখনো কখনো ক্যালকুলেটরে টাইপ করলে তুমি হচ্ছে ম্যাথ এরর পাবা, যদিও তোমার ক্যালকুলেশন সলিড। যেমন আমি যদি সামহাউ কোনো কারণবশত এখানে 10⁻⁷ সামহাউ, আপাতত না, এই অঙ্কটাতে অ্যান্সার তো কত হবে বুঝছোই। তবে ধরো হচ্ছে অঙ্কটা, কোনো একটা অঙ্ক দিচ্ছি যেখানে ক্যালকুলেশনে, এখানে ধরো হচ্ছে তোমার 10⁻, এখানে একটা রাশি ছিল যেটা হচ্ছে ধরো 60, এরকম কোন একটা কিছু গুণ হইতো সামহাউ, ধরে নে আপাতত। তখন তুমি যদি এই ক্যালকুলেশনটা করো দেখবা ম্যাথ এরর আসে, বাট ক্যালকুলেশন তো সলিড। আর ধরো নিচেও হচ্ছে আমি একটু 10⁻⁻60 দিয়ে দিলাম, সো উপর নিচে কেটে যাবে। তুমি যদি ক্যালকুলেটরে এই জিনিসটা টাইপ করো ম্যাথ এরর আসবে। এই টাইপ কেসগুলো হ্যান্ডেল করার জন্য যেটা করতে হয়, কেউ কি বলতে পারবে কি করতে হয়, আইডিয়া আছে? এই টাইপ প্রবলেম ঘটে, প্রচুর ঘটে। বিশেষত হচ্ছে এটা ঘটে কোন চ্যাপ্টারে, তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9-এ ঘটে বেশি এই টাইপ সমস্যা। আর কেমিস্ট্রিতে এই টাইপ সমস্যা অ্যারাইজ করে সেকেন্ড চ্যাপ্টারটাতে, ফার্স্ট পেপারে। তো এই টাইপ প্রবলেমের জন্য যেটা করতে হয়, 10-এর পাওয়ার গুলাকে আগে ক্যালকুলেট করে রাখতে হয়। পাওয়ার গুলাকে, 10-এর পাওয়ার গুলাকে আগে ভাগে ক্যালকুলেট করে রাখতে হয়। আগে ভাগে তুমি যখন 10-এর পাওয়ার গুলাকে ক্যালকুলেট করে রাখছো, সো এটা তোমার হাতে হাতে করা উচিত, বা এই যে জাস্ট এভাবে করতে হবে। -34 আর 8 মিলে হচ্ছে কত তোমার, 26, মাইনাস, দেন -19, 26-এর সাথে -19 করলা, দেন -60 করলা, দেন নিচের গুলাকে যোগ করে দিলা, করে টরে দেখবা হচ্ছে যে পাওয়ারটা আসে সেটা এখানে বসাই দিলা। দেওয়ার পরে বাদ বাকি যে টার্ম গুলো আছে সেগুলোকে আলাদা করে ক্যালকুলেট করতে হয়, তখন দেখবা ওই ঝামেলাটা অ্যারাইজ করে না, অ্যান্সারটা এরর আসে না। ওকে, তো এইভাবে কখনো কখনো তোমাকে মানে এরর থ্রো করে তোমাকে একটু কনফিউজ করে দেবে। তখন খেয়াল করবে যে 10-এর পাওয়ার গুলো অনেক বড় বড় কিনা। যদি বড় বড় হয়ে থাকে তাহলে হচ্ছে পাওয়ার গুলোকে আলাদা করবা, নইলে ম্যাথ এরর আসলে হচ্ছে তোমার ফল্ট। আর যদি তোমার ফল্ট এখানে না হয় তাহলে বুঝবা যে 10-এর পাওয়ারে ঝামেলা হচ্ছে, এই জন্য ক্যালকুলেটর ম্যাথ এরর থ্রো করতেছে। আসলে বেসিক্যালি ক্যালকুলেটর কেন ম্যাথ এরর থ্রো করে, ক্যালকুলেটর তো আসলে ওভারঅল পাওয়ারটাকে ক্যালকুলেট করতে যায়। সো ওভারঅল যখন সে ইন্ডিভিজুয়ালি যায়, যে এখান থেকে শুরু করছে, তারপর এটা গুণ করছে, তারপর এটা গুণ করছে, এটা গুণ করে ধরছে, এই উপরের টুকু গুণ করতে করতে তার পাওয়ার 100+ হয়ে যায়, বা 10 10⁻100 থেকে কম বেশি হয়ে যায়, এই রেঞ্জের মধ্যে পড়ে যায়, তার থেকে বাইরে চলে যায়। সো এই রেঞ্জের মধ্যে পড়লে ক্যালকুলেটরের বাপেরও ক্ষমতা নাই তোমাকে অ্যান্সার দিতে পারবে। সো ক্যালকুলেটর যখন দেখে যে না, আমার ধারণ ক্ষমতার বাইরে কিছু একটা আসছে, সো ক্যালকুলেটর তখন বলে দেয় ভাই ম্যাথ এরর, এখানে আমার কিছু করার নেই, মানছি। ওকে, এই ম্যাথ এরর বলতেছে যে ম্যাথের সমস্যা এটা না, তো এটা সমস্যা হচ্ছে ওর ধারণ ক্ষমতাতে। সো এইটার ব্যাপারে একটু সতর্ক থাকবা। আচ্ছা, অ্যান্সার হয়তো ওটাই আসবে, এ। অ্যান্সার এই আসছে, 1.24 বা 25 কাছাকাছি একটা মান আসতেই হবে। এক্স এর ব্যাপারটা এইভাবেই কাজ করে, এখানে আর দেখানোর মতো কিছুই আমি পাচ্ছি না। আর ডি ব্রগলি নিয়ে একটু কথা বলা উচিত, লিটারালি উচিত। উম, আচ্ছা, এক্স এর ব্যাপারটা এখানেই থাক। এক্স এ নিয়ে খুব বেশি কোনো প্রবলেম আসতেছে না আমরা দেখলাম। বাট এখানে আরেকটা জিনিসটা একটু কথা বলি, যেটা হচ্ছে ডি ব্রগলি। এটা এমসিকিউ আসে, আর হচ্ছে তোমরা অনেক বেশি ফ্যামিলিয়ার এটার সাথে কেমিস্ট্রিতে পড়ে। তো এই জিনিসটা আমি কখনোই দাবি করতে পারি না এটা সিলেবাসের বাইরে কিছু। ডি ব্রগলি, আচ্ছা, ডি ব্রগলি আসলে চালাক মানুষ, মানে লিটারালি একটা চালাক মানুষ।
সে নিজের কোনো থিওরি করে নাই, সে দুইটা থিওরিকে কম্বাইন করছে, লিটারালি দুইটা থিওরিকে কম্বাইন করছে। যেমন ধরো আইনস্টাইন যেটা বলে গেছে যে ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, কিসের শক্তি বের করে দেয়? এম কোন একটা ভর দিবা তার শক্তি বের করে দেয়। কার ভর থাকে? যে কোনো একটা কণার ভর থাকে। ওকে, যে কোনো একটা কণার ভর থাকে। ভালো কথা। আচ্ছা, আর আমরা একদম কেমিস্ট্রিতে যেটা পড়ছি বা হচ্ছে এটা সম্ভবত প্লাঙ্কের ফর্মুলা, এইচ এফ বা এইচ মিউ যাই বলি না কেন, এটাকে আমরা লিখতে পারি এইচ সি ডিভাইড বাই ল্যামডা। এখানে ল্যামডা আছে, সো এটা কার জন্য অ্যাপ্লিকেবল? এটা যে কোনো একটা তরঙ্গের জন্য অ্যাপ্লিকেবল। তরঙ্গ বা হচ্ছে তোমার কি বলবো, তরঙ্গ, হ্যাঁ তরঙ্গই বলতে পারো। সো দুই রকমের ফর্মুলা আছে, দুইটা শক্তির ফর্মুলা। এটা ইকুয়াল টু এমসি স্কোয়ার, আইনস্টাইন যেটা দিয়ে গেছে, একটা সম্ভবত প্লাঙ্ক দিয়ে গেছে, প্লাঙ্ক অথবা ম্যাক্সওয়েল, আমার মনে নেই ঠিক। তো হচ্ছে এটা, তো এই দুইটা ইকুয়েশন, দুইটা তো শক্তির ইকুয়েশন। ধরো আমি একটা মানুষ বা আলো একটা ফোটন, আলোর ক্ষেত্রে দুই ধরনেরই বৈশিষ্ট্য ধারণ করা সম্ভব। আলো দুইটা বৈশিষ্ট্যই ধারণ করে, সে তার কণা ধর্মও আছে, তার তরঙ্গ ধর্মও আছে। তো তার তো শক্তিটা আলাদা আলাদা শক্তি হতে পারে না, তার ওভারঅল যে শক্তিটা সেটা একটাই শক্তি। কারণ শক্তির তো নিত্যতা সূত্র বোঝোই, না সৃষ্টি আছে না ধ্বংস আছে। সো আলোর যে টোটাল শক্তিটা সেটা একটাই শক্তি। এখন কণা ধর্ম যদি আমি কনসিডার করি, তাহলে আলোর শক্তিটা হচ্ছে এমসি স্কোয়ার। ওকে, আমি যদি বলি না আলো কণা না, আলো একটা তরঙ্গ, তাহলে তার শক্তিটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা। কিন্তু ভাইয়া, আলো তো একাই একটা জিনিস, তার শক্তি তো একটাই হবে, তো তো দুই রকমের শক্তি হতে পারে না। তার মানে এই এইচ সি বাই ল্যামডার এমসি স্কোয়ার আসলে আলাদা কিছু না, এটা একই জিনিস, একই জিনিস, হুবহু সেম টু সেম। তো এখান থেকে যদি আমি সিসি কেটে দেই, তাহলে এখানে এমসি থাকে, তাহলে এইচ বাই ল্যামডা ইকুয়াল টু এমসি। এমসি আসলে কি জিনিস চিন্তা করো, এম হচ্ছে ভর, সি হচ্ছে বেগ, তাহলে এমসি হচ্ছে ভর বেগ। এটাকে পি দিয়ে লেখা হয়, পি ইকুয়াল টু এমসি। তাহলে এটাকে লেখা যায় এইচ ইকুয়াল টু ল্যামডা পি। থাকে না যে আমরা একটু মানে বড় বোনদেরকে আদর করে আপু বলি, আপু থেকে আপি বলি, এটা আসলে ওভাবে মনে করতে পারো যে ল্যামডা হচ্ছে কোন একটা আপুর নাম, তাকে তুমি আদর করে বলো ল্যামডা পি। আমি ভাই মুখস্থ রাখতাম আর কি। এইচ হচ্ছে ল্যামডা পির সমান। তো ল্যামডা পি আসলে কি জিনিস খেয়াল করো, এখানে যে ল্যামডা সেটা আসলে তরঙ্গ ধর্ম, যেটা একটু আগেও ছিল এখানে। আর এখানকার যে পি মানে ভরবেগ, এই পিটা আসলে তরঙ্গ ধর্ম না, এটা তখন কণা ধর্ম। অর্থাৎ একটু আগেও কি ছিল, একটু আগেও আমার ইকুয়েশন ছিল একটা কণার জন্য, ইকুয়েশন ছিল একটা তরঙ্গের জন্য। বাট এইটা ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম আমরা এমন একটা সমীকরণ পাচ্ছি যেখানে তরঙ্গ আর কণা দুইটা ধর্মই একসাথে কম্বাইন করা। ফর দ্য ফার্স্ট টাইম আমরা এমন একটা সমীকরণ পাচ্ছি যেখানে তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম দুইটা একসাথে কম্বাইন করা। কম্বাইন করা জিনিসটা মোটেও ডিফিকাল্ট কিছু না, বাট এই জিনিসটা করেই হচ্ছে খুবই পপুলার হয়ে গেছেন ডি ব্রগলি, এবং এটাকে বলা হয় ডি ব্রগলি ফর্মুলা। ওকে, এই ফর্মুলাটার বৈশিষ্ট্য কি? যে কোনো পার্টিকেল, এটা মানুষও হইতে পারে, গরু ছাগলও হইতে পারে, আলোও হইতে পারে, যে কোনো পার্টিকেলের তরঙ্গ ধর্ম, তুমি যদি তার কণার ভরবেগটা বলতে পারো, তাহলে তার তরঙ্গর মানে কত তরঙ্গ তার শরীর থেকে বের হচ্ছে সেটা বলতে পারবা। যদি তুমি তার তরঙ্গ ধর্ম বলতে পারো, তার কণা ধর্ম বের করতে পারবে। এবং মজার ব্যাপার খেয়াল করো, এই দুইটা সম্পর্কটা আসলে ব্যস্তানুপাতিক। মানে কি? মানে হচ্ছে যে যত বেশি কণা, তার সে তত কম তরঙ্গ ধর্ম বহন করে। মানে যার কণা ধর্ম বেশি, তার তরঙ্গ ধর্ম কম। আমাদের যেমন মানুষ, আমরা আমাদের প্রত্যেকটা পার্টিকেল দিয়ে আমার শরীরে গঠিত। সো আমাদের যে ধর্মটা বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবা সেটা হচ্ছে আমাদের ভরবেগ আছে, আমরা খুব ভালো একটা স্পিডে দৌড়ে দিছি, তো আমাদের কণা ধর্মটা দেখা যায়। আমরা সচরাচর দেখি না যে আমাদের শরীর থেকে হচ্ছে তোমার লাইট বের হচ্ছে, এটা খুবই কম, আমাদের শরীর থেকে যেটা বের হয় খুবই কম, হিসেব হচ্ছে না, আসলে অঙ্ক করে প্রমাণ করে দিচ্ছি যে খুবই কম লেভেলের হচ্ছে বের হয়। তোমার ভর বলো, ধরো তোমার ভর হচ্ছে 50 কেজি, আমার ভর কেউ জিজ্ঞাসা করিও না, এটা 80-র উপরে। আচ্ছা, আর ধরো হচ্ছে 50 কেজি ভরের কেউ হচ্ছে দৌড় মারছে কত বেগে, কত বেগে, ধরো হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে, অনেক বেশি জোরে দৌড় মারতেছে। ওকে, তাহলে তার ভর বেগ কত হবে? তার ভর বেগ যেটা পি, সেটা হবে 50 × 50, তাহলে 2500, 2500 ভর বেগ। আমি দেখতে চাই তার শরীর থেকে যে তরঙ্গটা বের হচ্ছে, ডি ব্রগলি যে ইকুয়েশন দিয়ে দিছে যে এইচ হচ্ছে ল্যামডা আপুর সমান ল্যামডা পি, সেখান থেকে আসলে ল্যামডার মানটা কত আসে। লিখতে পারি এইচ ডিভাইড বাই পি। এইচ এর মান হচ্ছে ধরো 6.634 × 10⁻³
আর ডিভাইডেড বাই এখানে তোমার হচ্ছে ভরটা ভরবেগ বসাই দিলা, দেন এখানে একটা ইকুয়েশন আসবে যেটা পাওয়ার হচ্ছে 10⁻⁻, অনেক বড় একটা পাওয়ার, অনেক নেগেটিভ একটা পাওয়ার। কত নেগেটিভ হবে? 2.5 যদি দেই তাহলে 31 রেঞ্জের হবে। আর কোনো প্রশ্ন আছে বলো? আচ্ছা, তো দেখো, এটা এতটাই ছোট একটা তরঙ্গ দৈর্ঘ্য, অ্যাংস্ট্রমের চাইতে অনেক 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 ছোট। অ্যাংস্ট্রম এখান থেকে অনেক অনেক বড়। ন্যানোমিটার তো আলো, আমরা তো আলোর গ্লাস যেগুলো দেখি ন্যানোমিটার রেঞ্জে দেখি। বাট তোমার শরীর থেকে যে, মানে তুমি যখন দৌড়াবা, তোমার শরীর থেকে যে হচ্ছে তরঙ্গটা বের হচ্ছে, সেটা কোন লেভেলের আসলে। ইভেন এটাকে আরো অনেক ভাবে এক্সপ্লেন করা হয় যে তুমি একটা ধরো ফ্রিজের মধ্যে একটা আপেলকে রেখে দিলা, এটা রাতুল ভাই আমাদেরকে পড়াইছিল। তো একটা ফ্রিজের মধ্যে একটা আপেলকে রেখে দিলা, মজার ব্যাপার হচ্ছে ওই আপেলটা আসলে স্থির না। আপেলটা একটু একটু করে কাঁপতে থাকে, সেটা তুমি যেখানেই রাখো না কেন আপেলটা একটু একটু করে কাঁপতে থাকে। সেই কাঁপুনিটা আমরা দেখতে পারবো না। এটা হচ্ছে তরঙ্গ ধর্ম দিয়ে প্রমাণ করা যায় যে সেই কাঁপুনিটা আমরা দেখতে পারি না। আর এখানে আরেকটা ব্যাপার বলি, থার্মাল ডিটেক্টরের তো নাম শুনছো, আমাদের শরীর থেকে অনেক রেডিয়েশন বের হয়। থার্মাল ডিটেক্টর, তো আমাদের শরীর থেকে যে বের হওয়া রেডিয়েশন, যদি হচ্ছে ইউটিউবে সার্চ করো তাহলে দেখবা থার্মাল ডিটেক্টর কি জিনিস। হাউ ডাজ থার্মাল ডিটেক্টর। এই দেখো, এখানে একটা থার্মাল ডিটেক্টরের ছবি দেখাই আপাতত। এখানে হয়তো দেখা যাচ্ছে, বা এটা মনে হয় বেটার হইতো। এই যে দেখা যাচ্ছে। জি ভাইয়া, যাচ্ছে। এখানে দেখো থার্মাল ডিটেক্টরটা কিভাবে কাজ করে, খুব ভালো করে চিন্তা করো। এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে। এই ইমেজটা জাস্ট সিমিলার টু দ্য ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে যা যা জিনিসপাতি আছে তার সিমিলার। বাট এই ডিটেক্টরটা দেখো প্রত্যেকটা বডি থেকে, তুমি যদি দেখো যে কিছু কিছু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো এখানে নীল দেখাচ্ছে, এই যে নীল নীল জায়গাগুলো মানে ফাঁকা জায়গা, অনেক দূর দূরান্ত অব্দি সেখানে কোনো বস্তু নেই। বাট খুব কাছাকাছি যে জায়গাগুলো আছে, মানে এখানে ট্রান্সমিটার আছে, সেই ট্রান্সমিটারটাকে খুব লাল দেখাচ্ছে, মানে সেখান থেকে যে রশ্মিটা বের হয় সেটা আসলে ইন্ডিকেট করতেছে প্রচুর পরিমাণে হিট ওখানে আছে। ইভেন এখানে পিলার গুলোর ক্ষেত্রে দেখো কালারটা একরকম, মানে পিলার গুলোর টেম্পারেচার কম্পারেটিভলি কম, কিন্তু এই যে ইলেকট্রিক ট্রান্সমিটারটা সেটা টেম্পারেচার কম্পারেটিভলি বেশি। আবার হচ্ছে তোমার এই পাশে বিল্ডিং গুলা অনেক বেশি তাপ অ্যাবজর্ব করছে, সো ওখানকার টেম্পারেচার একরকম হবে। এক একটা জায়গার টেম্পারেচার এক এক রকম। এটা আসলে ডিটেক্ট করা যায় ওই বডি থেকে, ওই তোমার ইয়াটা থেকে, যে হচ্ছে ওই পার্টিকেলটা থেকে বা ওই বস্তুটা থেকে বা ওই ট্রান্সমিটারটা থেকে যে রেডিয়েশনটা আসতেছে, যে তরঙ্গটা বের হচ্ছে সেটা থেকে। সো বুঝতেই পারতেছো, একটা আমরা কণা, আমরা মানুষরাও অনেকগুলো কণা সমষ্টি, সো উই আর কনসিডার্ড অ্যাজ এ কণা অর পার্টিকেল। তো এই পার্টিকেলের ক্ষেত্রেও একটা তরঙ্গ বের হয়, এবং সেই তরঙ্গটার উপর বেস করে আমরা থার্মাল ডিটেক্টরে কাজ করাতে পারি। এবার একটু খটকা লাগাই দিই তোমাদেরকে, খুব ভালো করে শোনো কথাটা। কথাটা হইতেছে, রিসেন্টলি সময় টেলিভিশনে একটা জিনিস ভাইরাল হয়েছিল, বলতে পারবা কি? সময়ের চোখে জিনের আস্তানা। এবং অনেকে আমরা ওই যে জিন ভূতে বিশ্বাস করি না, এটা ভূতে বিশ্বাস করি না বলতে কি, ভূত বাংলা টার্ম আর কিছু না। বাট জিনটা হচ্ছে অ্যারাবিক টার্ম, কেউ যদি জিনে বিশ্বাস না করে বেসিক্যালি তার হচ্ছে ইমান থাকবে না। এবং দেখবা অনেকে ভাবমারা বলে আরে জিন টিন কিছু নাই, সত্যি বলতে তার ইমানই নেই। তো জিন আছে, এটা কোরআনের একদম সলিড আয়াত। তো যেটা বলতে চাচ্ছিলাম, সময় টেলিভিশনে একটা ইয়া আছে, তারা একটু ভাইয়া সময় আপনি একটা গ্রুপে দিবেন না? হ্যাঁ, আমি গ্রুপে দিছিলাম। ওখানেও জিনের ওই আস্তানাটা ইয়া করার জন্য তোমার হচ্ছে থার্মাল ডিটেক্টর ইউজ করা হয়। এবং আমি তোমার যদি কেউ কি ভয় পাবা দেখলে, জিনের বডি থেকেও এই থার্মাল ডিটেক্টর যেভাবে কাজ করে, যে একটা রেডিয়েশন বের হয়, সেই রেডিয়েশন দেখে সে টেম্পারেচারটাকে বলে দিতে পারে। মজার ব্যাপার হচ্ছে জিনের বডি থেকেও সেই সেম কাইন্ড অফ জিনিস বের হয়, সেম কাইন্ড অফ জিনিস। আমি একটু দেখাই, হ্যাঁ, যদিও ভয়টা কিছু পাইও না, ভয় পাওয়ার কথাও না, এটা আহামরি কিছু দেখতেছো না। আমি এটা কেমনে এখন বাংলা টাইপ করে, আমি তো বাংলা টাইপ করে নিই এখানে। সময়ের চোখে জিন, দেখি কি অবস্থা আসে। এই 10টা সময়ের চোখে জিনের অস্তিত্ব, প্রথম পর্ব, দ্বিতীয়, এটা।
আচ্ছা, এইখানে একটা জিনিস, এই যে এই পিকচারটাতে যদি একটু দুইটা মেশিনে কিন্তু এই জায়গাতে দেখেন একদম বলতে গেলে আগুনে কালার হয়ে গেছে ফুল। এই যে ওই যে আমরা লাস্ট যে পিকচারটা দেখছিলাম, ওই পিকচারটাতে কি দেখছিলাম যে যখন কোনো কিছু নীল দেখা যাচ্ছে মানে ওখানে কোনো কিছু নাই, দূর দূরান্ত অব্দি কোনো বডি নাই বা কোনো পার্টিকেল নাই ডিটেইলি। বাট এইখানে দেখা যাচ্ছে, যদিও এখানে ক্যামেরাতে পিছনটা ব্যাকগ্রাউন্ডটাকে দেখা যাচ্ছে না, বাট লিটারেলি আমি যদি কালারটা চেঞ্জ করতাম তাহলে বোঝা যেত ওই পাশে কোনো মানে আমাদের স্বাভাবিক চোখে ও পাশে কোনো পার্টিকেল নাই, আমাদের স্বাভাবিক চোখে কোনো পার্টিকেল নাই। সো যদি কোনো পার্টিকেল না থাকে সেখান থেকে কোনো ওয়েভ আসার কথা না, কোনো রেডিয়েশন আসার কথা না। বাট আমাদের থার্মাল ডিটেক্টর যেটা বলতেছে না, ওখানে একটা পার্টিকেল আছে এবং ওই পার্টিকেলের টেম্পারেচার হিউম্যান টেম্পারেচার থেকে অল্প একটু কম, খুব বেশি কমও না, ওয়ান কাইন্ড অফ হিউম্যান টেম্পারেচার। বাট সেখানে একটা পার্টিকেল, মানে সেখানে একটা বডি বা কিছু একটা আছে। এবং আরো অনেকগুলো আছে। আমি এই চ্যানেলটা না, আসলে এখানে যে টিমটা গেছে গোস্ট হান্টিং ইনভেস্টিগেশন, প্রায় সেপ্টেম্বর মাস জুড়ে আমি এদের অনেক পর্ব দেখছি বসে বসে, অনেক কিছু জানার আগ্রহ ছিল, আমি এগুলো নিয়ে অনেক স্টাডি করছি। তো ওইখানে যে জিনিসটা খেয়াল করছি, ওই যে বডিগুলা জাস্ট প্যারানর্মাল বডি ইউজুয়ালি, ওই বডিগুলোর থেকে আসলে রেডিয়েশনটা আসে, যেটাকে আমরা বলতেছি ডিপ ব্রগলির ওই যে কণা ধর্ম যে ইকুয়েশন থেকে। তো এখানেও আসলে ওই জিনিসটা দেখানো হয়েছে যে পার্টিকেল গুলা কিভাবে কাজ করে, মানে একটা চোখের সামনে আমি জিনিসটা প্রমাণটা পাইছি আর কি এইখানে দেখে। আহ এই দেখো জাস্ট এইখানে খেয়াল করো, এইখানে জাস্ট একটু খেয়াল করতে পারো, ভয় পাইও না, এটা ভয়ের কিছুই নাই, মজা আছে, অনেক বেশি মজা আছে। এইখানে আসলে সামনে কোনো পার্টিকেল নেই, গাছ মিটার ছাড়া। সিগন্যাল দিচ্ছে। সে এখানেও সিগন্যাল দিচ্ছে অর্থাৎ জাস্ট লাইক এই হচ্ছে একটা ভয়ঙ্কর পার্টিকেল। বাকি দেখো হলুদ, বাট এর টেম্পারেচারটা এক্সট্রিমলি হাই এবং ম্যাক্সিমাম টেম্পারেচার প্রায় মানুষের টেম্পারেচারের কাছাকাছি, খুব কাছেও না। সো এটা আসলে দেখো একটা অদ্ভুত কাইন্ড অফ পার্টিকেল, অদ্ভুত কাইন্ড অফ বডি, টু বি অনেস্ট, যেটা আসলে ইন্ডিকেট করতেছে এখানে প্রচুর পরিমাণে হিট আছে। বাট এই পাশে জিনিসগুলো, এই জায়গাটা আসলে একটা বোঝাচ্ছে এখানে কেউ কিছু একটা জিনিস হচ্ছে জায়গা দখল করে আছে, যেটা নর্মাল না, যেটা টেম্পারেচার হিউম্যান টেম্পারেচার আশেপাশে, but we cannot see that. Okay, so science sometimes prove that, but একটা কোশ্চেন হচ্ছে ভাইয়া, যদি জিনিসগুলা ঘটেই থাকে, আমাদের চারপাশে যদি এত কিছু হচ্ছে প্রমাণ থেকেও থাকে, তারপরও কেন সায়েন্স এগুলাকে স্বীকার করে না? উত্তর হচ্ছে সায়েন্স স্বীকার করলে সায়েন্সের ভাত থাকবে। সত্য কথা বললাম। আহ বাংলাদেশে অনেক বলদ পরিমাণ নাস্তিক আছে, অনেক বলনামি নাস্তিক আছে। যেমন কেউ না একটা নাস্তিক, নাম না বলি আমি, উনি হচ্ছে বলছিল, আরে যদি হচ্ছে জিন ভূত থেকে থাকে, এক কাজ করো, একটা বোতলে ধরায় নিয়ে আসো, ধরায় নিয়ে এসে আমাদের দেখাও, তাইলে আমি ফিজিক্সের সবগুলো ল ভুল প্রমাণ করে দিব। বাট একটা বলদ। কেন বললাম বলদ? আমি নাম বললাম না, কে, অনেকে বুঝে গেছো কার কথা বলতেছি। তো কেন বলদ? যে ধরো ওর লজিকটা আসলে মানে ভুয়া একটা লজিক। ধরো একটা লোক, অন্ধকার একটা রুমে একটা লোক আছে, সেই লোকটা জীবনে এই রুমটার বাইরে যায়নি এবং রুমটা অন্ধকার, টোটালি অন্ধকার। তো সে যেহেতু রুমের বাইরে কোনোদিনই যায় নাই, তাহলে ওই লোকটার কাছে সূর্যের আলো আসার চান্স কোনোদিনই নাই। এখন তুমি লোকটাকে গিয়া বলো, জানেন ভাই সূর্য আছে, সূর্যের আলো আছে। এখন ওই লোক যদি তোমার বলে, ভাই তুই একটা ডাহা মিসাবাদী, তুই যদি প্রমাণ করতে চাস সূর্য আছে, তুই এক কাজ কর, একটা বোতল বোতল নে, ওখানে সূর্যের আলোটা ভরা ভরা আমার রুমের মধ্যে আনি দেখা, যদি তুই দেখাইতে পারিস তাহলে আমি মানবো সূর্যের আলো আছে, নইলে আমি পারবো না। তুমি বলো তো মানুষটা, তুমি কি কোনোদিনও একটা বোতলে ওরে ধরায় এই রুমের মধ্যে এনে দেখাই দেওয়া বা যে হচ্ছে দেখেন ভাই সূর্যের আলো আছে? জীবনেও পারবে না। মেইনলি ওই ড্যাশ নাস্তিক ওই লজিকটাই দিছে এবং উইয়ার্ড টাইপ লস, মানে আমার কাছে মনে হয়েছে যে খুবই ভুয়া একটা জিনিস দিচ্ছে। ওকে, তো আর হচ্ছে একটা ব্যাপার, সেটা হচ্ছে জিন ভূত কিন্তু ওই যে আলো টাইপ জিনিসপাতি দিয়ে তৈরি। আমি এইটা একটু আউট টপিকে চলে গেছি, আগেও বলছিলাম একবার হয়তো, বাট আউট টপিকে যাওয়ার মেইন কারণ হচ্ছে এই ফর্মুলাটা, এক্স ইকুয়াল টু ল্যামডা পি। যে যে কোনো পার্টিকেল, যেটা হচ্ছে আমরা একটা কণা ধর্ম থাকে অথবা একটা তরঙ্গ ধর্ম থাকে, তুমি একটা মানুষ, তোমারও একটা কণা ধর্ম আছে, তোমার একটা তরঙ্গ ধর্ম আছে, বাট আমাদের তরঙ্গটা অনেক কম, অনেক কম। বাট আমরা তরঙ্গটা আসলে দেখি না। ঠিক যেরকম জিনেরও বডিতে থেকে যে রেডিয়েশনটা বের হয় সেটা আমরা দেখি না, বাট ডিটেক্টর ক্যান ডিটেক্ট দ্যাট। ওকে, ডিটেক্টর সেটা আসলে ডিটেক্ট করতে পারে এবং ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট দিয়েও আসলে জিনিসটা ডিটেক্ট করা যায়, যেহেতু যে কোনো আলো লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তুমি যদি ওই ভিডিওটাতে যাও, দেখবে ওই ভিডিওতে একটা বলছে যে মিটারে সিগন্যাল দিচ্ছে, মানে কি মিটারে সিগন্যাল দিচ্ছে মানে কি? এখানে এনার হাতে একটা মিটার থাকবে, এনার হাতে না এক্স্যাক্টলি, আরেকজনের হাতে থাকবে। হচ্ছে এই যে 80 মিটার এবং সিগন্যাল দিচ্ছে। সে এখানেও সিগন্যাল দিচ্ছে অর্থাৎ ওনার হাতে যে মিটারটা ছিল, যদি এখানে আমি দেখাইতে পারতাম। চারটা সিগন্যাল দিচ্ছে অর্থাৎ সে কি দাঁড়াও এক বলতেছে যে সেকেন্ড। কি করতে হচ্ছে। এটার মধ্যে যা দেখা যাচ্ছে এরপরে মনে করেন
এই যে এই মিটারটা, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক মিটার, মানে এটা আসলে ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করতে পারে। কোশ্চেনটা এখানেই যে আসলে ম্যাগনেটিক ফিল্ড এখানে কই থেকে আসলো। যে কোনো লাইটের ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আর টু বি অনেস্ট তাদের একটা কন্ট্রোলিং পাওয়ার থাকে জিন জাতির। সো দে ক্যান কন্ট্রোল, যেমন লাইট টাইট এসব আসলে কন্ট্রোলের মধ্যে। তাদের অনেক পাওয়ার, আমাদের থেকে তাদের অনেক পাওয়ার বেশি দেওয়া হয়েছে, বাট তাদের বুদ্ধি কম দেওয়া হয়েছে টু বি অনেস্ট। এবং তাদেরকে আসলে ধরা বা তাদেরকে কি বলবো, তাদের বোকা বানায় রাখা আসলে কোনো ব্যাপার না। যদিও হচ্ছে কবিরাজ একটা ভুয়া জিনিস, লিটারালি ভুয়া জিনিস, তারা আসলে জিন জাতির শিকার। তো যাই হোক না কেন, আমি ফিজিক্স ক্লাসে অনেক প্যারানর্মাল কথাবার্তা বলতেছিলাম, এটাও আমার একটা স্টাডি টপিক ছিল বেশ কয়েক মাস আগে। তো পরের লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কের টাইম শেষ, পরের লিঙ্কে আমরা বেশ কিছু প্রবলেম প্র্যাকটিস করবো। ভয়টার বাইরে না কিছু।